কিছু কারণবশত আমরা আমাদের মেইন চরিত্রের নাম বদলে রাজু থেকে আমান করে ফেলেছি, তাই কিছু মনে করবেন না। এবার শুরু করা যাক। আগের এপিসোডে দেখেছিলাম আমন তার থাকা হিটার ব্যবহার করে এখন নীরবে ঘুমাচ্ছিল। কিছু সময় পর তার ফোনটা বেজে ওঠে এবং সে দেখে সুহানার তারকে বারবার কল করছে। সে জানায় যে সে তার বাড়িতে ঠান্ডা মরছে। সুহানা আমনের কাছে জানতে চায়, তুমি কি জানতে তাপমাত্রা কমছে, সেই কারণে তুমি খাবার ঠান্ডার করে রেখেছিলে? আমন তার কথায় উপেক্ষা করে এবং ফোনটি কেটে দেয়। তবে সুহানার বেপরোয়া হয়ে তাকে মেসেজ করে যাতে কিছু খাবার তার সাথে শেয়ার করে। আমন একটি ফটো পাঠায় যেখানে মাংস ভরা খুবই সুন্দর একটি খাবার ছিল। এটি দেখে সুহানার ক্ষুধা আরও বেড়ে যায়। এরপর যখন সে ফোনটি পাশে রেখে এবং আইপ্যাড সিসিটিভি ক্যামেরা ধরা পড়ে ছবি দেখে যে সোসাইটির অন্যান্য লোক কিভাবে কষ্ট পাচ্ছে। শশা আন্টি অন্যান্য সদস্যদের বোঝাচ্ছিল যে এই তুষার ঝড় দিনের জন্য হবে, পরে সবকিছু ঠিক হয়ে যাবে, তাই অতিরিক্ত খাবার সংগ্রহ করা বেআইনি হবে। এক সদস্য প্রশ্ন করে, যদি তুষারপাত বেশি দিন থাকে, আন্টি নিশ্চিত করে যে সেই ক্ষেত্রে সমাজের কমিটি দায়িত্ব হবে। আমান সেখানে এসে আন্টির কথা শুনে তার উপেক্ষা করে বাড়িতে চলে যায়। এক সপ্তাহ ধরে প্রতিদিন তুষার পড়তে থাকে এবং তাপমাত্রা ধীরে ধীরে নিচে নামছিল। শশা আন্টি সমাজের গ্রুপ চ্যাটে সকলকে জানায় যে আমনের বাড়ির দরজার সামনে থেকে তুষার সরাতে হবে, কারণ সে তরুণ। আমন মন্তব্য করে এটি সাগর থেকে বলতে নিয়ে জল বের করার মতো হবে এবং বলেছেন যে সমাজের ধনী সদস্যদের বলতে হবে, কারণ তাদের কাছে টাকা ও কর্মী রয়েছে। যা দেখে আন্টি জানায় যে এটি কমিটির নির্দেশ, যারা আপত্তি জানাবে তাদের পুলিশে রিপোর্ট করা হবে। আমন জানায় এটি মিথ্যা, তাই সে আরও বলে কোনো ধনীর জন্য একটি বার্তা প্রেরণ হবে না। সুরেব নামের এক নির্মাণ ব্যবসায়ী ছিল যার কর্মচারী অনেক ছিল এবং সে একটি অন্যান্য ধনী ব্যক্তি যা টাকা দিয়ে সাহায্য করতে পারে। আন্টি উত্তেজিত হয়ে যান এবং তাদের নির্দেশ দেন যে যাদের তুষার সরাতে আসতে হবে। সুরেশ ক্রোধ হয়ে ওঠে এবং একটি ছবি পাঠায় এবং তার আরেক ধনী একটি ছবি পাঠায় যে তার বান্ধবীর সাথে ব্যস্ত। আন্টি এই বিষয়গুলো নিয়ে ক্ষুব্ধ হয়েছিল, কিছু না বলেই থেমে যান। উত্তেজনার মধ্যে আমান আন্টিকে ফোন করে জানায় তিনি যদি এভাবে বক করতেন তবে সে তাকে মেরে ফেলবেন। এই শুনে আন্টি ভয় পেয়ে ফোন কেটে দেন। অন্যদিকে আমন সেখানে দাঁড়িয়ে অশ্লীল ভাষায় চিৎকার করে যে তারা চ্যাটে খুব বড় কথা বলছে, কিন্তু বাইরে এসে সে তাদেরকে নষ্ট করে দেবে। আমান ক্রোধবশ আহরণ করে দরজার ফাঁক দিয়ে দেখতে থাকে এবং লক্ষ্য করে সুরেশ দরজায় লাথি দিচ্ছে। তখন আমন বলে, দেখি কে কাউকে মারছে, এবং তার পায়ের তীর মেরে দেয়। সুরেশ এইটাই অচেতন ছিল যে এত ছোট পুত্রের কাছ থেকে এমন কিছু আশা করেনি। সুরেশের জন্য এটি ছিল জীবনের শেষ সুযোগ। এটা দেখে সুরেশ ভয় পেয়ে যায় এবং আমন সত্যি তাকে ক্ষত করতে পারে। সে পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু সিগন্যাল না থাকার কারণে কেউ তাতে সাড়া দেয় না। ঠান্ডার তার পাও অনুভূতিহীন হয়ে যায়। এরপর সুরেশ নিজে চিকিৎসা করে পায়ের তীর বের করে ফেলে। কিছুক্ষণ পর গ্রুপ চ্যাটে সুরেশ মেসেজ করে, আমান, আমি সীমানার মধ্যে থাকবো, আমি তোমাকে মারবো। এই বার্তা পড়ার পর সবাই হতবাক হয়ে যায়। যেদিকে আমান বিনয়ের সাথে জানায়, তুমি এখানে আসো, তাহলে দেখবো কে কাউকে মারে। সুরেশের বন্ধুর কাছে ব্যাপারটি পৌঁছে যায় এবং তারা সবাই তার বাড়িতে আসে। সুরেশ তাদের নির্দেশ দেয় আমানের দরজা ভেঙে দিতে। একজন বন্ধু তাড়াতাড়ি বলে, আজ তোমাকে মারতে হবে, তুমি আমার বন্ধুর উপর হাত তুলেছ, এবং সে তার তলোয়ার দিয়ে দরজা আঘাত করে, কিন্তু তাতেই তার লোহার তলোয়ার ভেঙে যায়, কারণ দরজাটি ছিল মেটেলের। সুরেশ ভাবে এই ছেলের কতজন শত্রু আছে, কারণ দরজাটি ব্যাংকের লোহার থেকেও শক্তিশালী। ওদিকে আমান ঘটনাটি ক্যামেরার মধ্যে দেখছিল এবং বলছিল, অবশ্যই আজ তুমি
কিছু খাওনি, তোমরা ক্লান্ত। সব বাহিরে দাঁড়িয়ে থাকা লোকেদের দিকে চিৎকার করতে থাকে। এরপর তার মনে একটি নতুন পরিকল্পনা আসে। সে রান্নাঘরের একটি পাইপ লাগিয়ে দরজার ফাঁক থেকে বাইরের দিকে বের করে দেয়। আমান মনে করে যে সে নিরাপদ বসে আছে, কিন্তু হঠাৎ করে সে সবাইকে জল স্প্রেড করে দেয়, যা ঠান্ডা আবহাওয়াতে তীরের চেয়েও বিপর্যস্ত হয়ে যায়। সবার বাধ্য হয়ে মাটিতে শুতে হয় এবং মাত্র 3 জন ব্যক্তি সেখান থেকে পালাতে সক্ষম হয়। তারা পালিয়ে গিয়ে সুরেশকে বলে যে আমন তাদের উপর জল স্প্রে করছে এবং তাকে ধরতে পারবে না। সুরেশ ক্রুদ্ধ হয়ে প্রশ্ন করে, একজন শিশুকে ধরতে কি পারো না? এরপর সে নির্দেশ দেয় কিছু ছেলে তার বাড়ির আশেপাশে মেরা ফেরবে, যাতে আমান বাইরে বেরোলেই তাকে ধরতে পারে। দুর্ভাগ্যক্রমে আমানের আত্মীয় এবং অন্যান্য লোকেরা সুপারমার্কেটের দিকের বরফ পরিষ্কার করার চেষ্টা করছে, কিন্তু তারা বুঝতে পারে যত তাড়াতাড়ি বরফ সরাচ্ছে তত দ্রুত বরফ ফেরত জমে উঠছে। আমান মনে মনে ভাবে, এই গ্লোবাল ফ্রিজে মানুষ হারাতে পারবে না, তবে খবর যা বলুক না কেন ৯৯৫% জনগণ জমে যাবে। ওদিকে সুহানা আমানকে মেসেজ করে জানতে চায় সে কেমন আছে। যদি আমন তার সত্যতা জানতো তবে সে এখন এখানে থাকতো। সুহানা তাকে একটু খাবার দেওয়ার অনুরোধ করে এবং একসাথে ডিনারে যাওয়া তাকে আমন্ত্রণ দেয়। আমন তা দেখে মজা করে বলে, ডিনার আমি কিছুক্ষণ আগে খেয়েছি। এই মেসেজ পড়ে সুহানা ক্ষুধারত হয়ে বলে, সেটাই তো, তুমি কেন সিঙ্গেল? আমার সঙ্গে তোমার আর কোনো সুযোগ নেই। এরপর সুহানার বন্ধু তাকে মেসেজ করে জানায় যে সে সুহানাকে বিপর্যস্ত করছে। আমন এই নাটক দেখে মনে করে এটি খুব দুর্বল এবং তার বিরুদ্ধে কাজ করবে না। এরপর একটি নতুন মেসেজ আছে যেখানে বলা হয় যে এই বরফ সবসময় থাকবে না, তাই প্রতিবেশীদের সাহায্য করা উচিত। আমন সব কথাই উপেক্ষা করে এবং এটি ছোট মেসেজ পাঠায়। সুহানা এই পরিস্থিতি দেখে আবারও রেগে যায় এবং বলে যে আমন এত বদলে গেছে। সুহানা অন্য একটি ছেলেকে কল করে যে তাদের কাছে এসে বলে, এটাই আমার শেষ খাবার, তুমি এটা খেয়ে নাও। কিন্তু তাদের এতেও কোনো আগ্রহ নেই। সুহানা ভাবতে থাকে কিভাবে সে আমন থেকে প্রতিশোধ নিতে পারে। 5 দিন পর পুরো সমাজে বিদ্যুৎ ও পানি কেটে যায়। এতে করে প্রতিবেশীরা বেরিয়ে এসে একে অপরকে জিজ্ঞাসা করতে থাকে তাদের বাড়িতে কি লাইট আছে। বিদ্যুৎ না থাকার কারণে হিটারও কাজ করে না, আর সবাই বরফে জমতে শুরু করে। আমন যার বাড়িতে চিকেন খাচ্ছে, খাওয়া শেষ করে ইনভার্টার অন করে, যা হয়তো সে কিনেছে বা চুরি করেছে। শশা আন্টি তার নাতির সঙ্গে বসে বরফে জমে যাচ্ছিল। তখন তাদের কাছে একটি মেসেজ আছে যা সমাজের অন্যদের কাছে নেই। মেসেজে বলা হয় যে এটি একটি স্পেশাল যান 100 বছরে একবার আসে এবং এতে 90% জনগণ মারা যেতে পারে। শশা আন্টি সিদ্ধান্ত নেন সেটা জানার আগেই সবাইকে খাবার নেওয়ার ব্যবস্থা করতে হবে। তিনি গ্রুপে একটি মেসেজ পাঠান যে পুলিশ নির্দেশ দিয়েছে সকলকে তাদের খাবার এক স্থানে জমা করতে হবে যাতে সমান ভাগে বিতরণ করা যায়। এতে প্রতিবেশীদের মধ্যে চরম ক্ষোভ জন্মায়, বিশেষ করে সুরেশের মধ্যে। তবে পুলিশেরকে মানতে হবে জেনেও সুরেশ ক্ষুব্ধ হয়ে ওঠে। তিনি বলেন, এই বরফ সামরিক কর্মীরা বিদ্যুৎ এবং পানি পরিশোধের পুনরুদ্ধারে কাজ করছে। সবার মনে চিন্তা হচ্ছে যদি তারা খাবার দেয় তবে কে বাঁচবে। শশা আন্টি মেসেজ দেখে সবাই বিরক্ত হয়ে ওঠে। কেউ খাবার দিতে চায় না, কিন্তু পুলিশ অর্ডার থাকার বাধ্য হয়ে দিতে হবে। আমান মেসেজটি পড়ে ভাবে যদি তার পূর্বের জীবনে এমন কিছু ঘটনা না ঘটতো তাহলে সে সবার কথায় রাজি হয়ে যেত। ব্যাপারটা এখনই শেষ নয়। শশা আন্টি আমনের কাছে ব্যক্তিগতভাবে মেসেজ পাঠান। তিনি বলেন, তুমি 3টি ট্রাকে খাবার মজুত করেছিলে, তোমার কাছে অনেক খাবার থাকবে, এবার তোমাকে আমাদের সাহায্য করতে হবে। এটা দেখে আমন ক্রুদ্ধ হয়ে ওঠে এবং বলে, আমার কাছে কিছু খাবার নেই, যদি তোমাদের কাছে খাবার থাকে তবে আমার জন্য কিছু
পাঠাও, আমি সত্যি খুবই ক্ষুধার্ত। এবং মজার ছলে বলে, মোটা। আমন শশা আন্টিকে উপহাস করতে থাকে, বলছে যে সে অনেক খাবার খেয়েছে, তাই তার খাবার শেষ হয়ে গেছে। শশা আন্টি ক্রুদ্ধ হয়ে তাকে মনে করিয়ে দেয় যে খাবার ভাগ না করলে ফলস্বরূপ তাকে পুলিশের কাছে এবং ভালো শীঘ্রই রিপোর্ট করে দিতে হবে। আমান আবারও মজা করতে থাকে এবং শশা আন্টি তাকে নিয়ে চিন্তিত হয়ে পুলিশের কাছে অভিযোগ জানার সিদ্ধান্ত নেন। তবে পরে তিনি বুঝতে পারেন যে আমানের উপর মনোযোগ দেওয়া বদলে অন্যের কাছ থেকে খাবার সংগ্রহ করাই বরং বেশ গুরুত্বপূর্ণ। এভাবে তিনি অন্যান্য সদস্যর থেকে খাবার সংগ্রহ করে নেন। 2 দিন পরে যারা শশা আন্টিকে খাবার দিয়েছিল তাদের মধ্যে চাপ সৃষ্টি হয় এবং তারা জানতে চায় যে খাবারগুলো কোথায়। এমন ভাবে মানুষ কিভাবে এমন একটি সংকটে অন্যের উপর বিশ্বাস করতে পারে। প্রয়োজনে তারাই নয়, সদস্য একে অপরকে হুমকি দেয় যে তারা খাবার না পেলে তাদেরকে খেয়ে নেবে। শশা আন্টি বলে তিনি নিজের কষ্টার্জিত খাবার কাউকে দেবে না। কিছুক্ষণ পর শশা আন্টির ফোনে সুরেশের কল আসে। তিনি ফোন ধরার সাথে সাথেই সুরেশ সাথে কথাবার্তা বলতে থাকেন এবং সুরেশ তাকে অনুভব করিয়ে দেন যে সে প্রতারণার শিকার হয়েছে। সুরেশ বলে যে পুলিশ এবং আইন বর্তমানে আমাদের সময়ের জন্য এখানে নেই। শশা আন্টি খুব চতুর হয়ে বলেন, কিছু মালিকও এখনও তাদের খামার জমা দেয়নি, তাই তারা খাবারের বিতরণ করতে পারেন। সুরেশ তার বন্ধুর সাথে এসে শশা আন্টির বাড়িতে চলে